ওকে, আমরা এখন পড়বো হচ্ছে রাইনো ভাইরাস। ঠিক আছে, তো হিউম্যান রাইনো ভাইরাস বা এইচআরভি, এটা খুবই কমন একটা ভাইরাস, যেটা আমাদের প্রায় প্রত্যেকটা মানুষের লাইফে কখনো না কখনো আপনার বডিতে আসছে এবং আপনার বডিতে একটা স্পেসিফিক ডিজিজ সে ফর্ম করছে, সেটা হচ্ছে কমন কোল্ড। ওকে, অর্থাৎ আমাদের নাক দিয়ে সর্দি ঝরা, তারপর হচ্ছে আমাদের গলা ব্যথা করা, এই ধরনের সাইনাইটিস হওয়া, এই ধরনের কমন যে সিমটমস গুলো আছে স্পেসিফিক্যালি, যেটাকে আমরা রানি নোজ বলি, সেই কমন কোল্ডের জন্য দায়ী সবচেয়ে কমন যে ভাইরাস, সেটা হচ্ছে আমাদের হিউম্যান রাইনো ভাইরাস। তাহলে ইট ইজ দ্য মোস্ট কমিউনিকেবল ডিজিজ, ওয়ান অফ দ্য মোস্ট কমিউনিকেবল ডিজিজ। হ্যাঁ, ইট ইজ ইনফেকশাস কন্ডিশন, যেটা আলটিমেটলি একটা পার্সন থেকে আরেকটা পার্সনে খুব ইজিলি ছড়াতে পারে এবং আলটিমেটলি বিভিন্ন ভাবে রোগ ব্যাধি তৈরি করতে সাহায্য করে। এটা অনেকগুলো সেরোটাইপ আছে, প্রায় 100+ নোন সেরোটাইপ আছে, যেগুলো হিউম্যান বডিতে শুধুমাত্র ডিজিজ প্রোডাকশন করতে সক্ষম। ওকে, এবং মনে রাখতে হবে এই ভাইরাসটা কমনলি দুইটা জায়গায় ইনফেক্ট করে। একটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে সবচেয়ে কমনলি নেজাল মিউকোজায় সে অ্যাটাক করে, এবং এই নেজাল মিউকোজাকে আমরা বলি, যেহেতু নেজাল রাইনো ওয়ার্ডটা হচ্ছে নাক, এখান থেকে আসছে, এটা রাইনাইটিস করতে সাহায্য করে, যেটাকে সিম্বল ভাষায় বলি রানি নোজ করে। ঠিক আছে, তাহলে ইনফ্লামেশন অফ দ্য নেজাল মিউকোজা রাইনাইটিস করে, এবং এটা ইউজুয়ালি আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট প্রায় সব জায়গায় ইনফেকশন করতে সক্ষম। ওকে, আচ্ছা, এখন আমরা যদি জেনারেল ফিচার অফ দা রাইনো ভাইরাসটা খেয়াল করে দেখি, এটা আমাদের পিকোনা ভাইরাসের ফ্যামিলির মধ্যে পড়ে। এই ভাইরাসগুলো সাধারণত 30 ন্যানোমিটার পর্যন্ত এটার ওয়াইডনেস থাকতে পারে, এবং মাথায় রাখতে হবে যে এটা নেকেড ভাইরাস, অর্থাৎ এটা ইনভেলভ না, এর বাইরে কোনো ইনভেলভিং স্ট্রাকচার নাই। এটা একটা ইকোসাহেড্রাল ক্যাপসিড কন্টেনিং ভাইরাস, অর্থাৎ এটার মধ্যে অনেকগুলা আমাদের ট্রায়াঙ্গুলেটেড কি এফসি ট্রায়াঙ্গুলেটেড আমরা কতগুলো স্ট্রাকচার পাই, প্লাস 18 থেকে 20টা পর্যন্ত থাকতে পারে। এবং এই ভাইরাসগুলো হচ্ছে সাধারণত আরএনএ ভাইরাস, অর্থাৎ এটা আরএনএ জিনোম কন্টেইন করে, এবং এই আরএনএ গুলোকে আমরা বলি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। নরমালি সিঙ্গেল স্ট্যান্ডার্ডই হয়, মানে সিঙ্গেল স্ট্রেন সম্পন্ন হয়, এবং সেগুলো হচ্ছে পজিটিভ সেন্স আরএনএ। পজিটিভ সেন্স আরএনএ মানে হচ্ছে এই আরএনএ গুলো আসলে প্রকৃত অর্থে এমআরএনএ। তো যে সকল ভাইরাসগুলো এমআরএনএ কন্টেইন করে স্পেশালি, তারা কিন্তু সব সহজেই হোস্ট এর নিউক্লিয়াসকে ইউজ করে, হোস্টের যে রাইবোজোম আছে, সেই রাইবোজোমকে ইউজ করে খুব সহজে সে কিন্তু প্রোটিন মেক করতে পারে ফর দেয়ার ওন গুড, ফর দেয়ার ওন প্রোটিন, ফর দেয়ার ওন ক্যাপসিড। তাহলে এই জন্য এগুলোকে আমরা বলি পজিটিভ সেন্স আরএনএ, অর্থাৎ যে আরএনএ গুলা এমআরএনএ হিসেবে কাজ করে, এবং যেগুলোর মাধ্যমে খুব সহজেই আমার ভাইরাসগুলা এমআরএনএ ইউজ করে হোস্টের রাইবোজোমকে ইউজ করে আলটিমেটলি আমার ভাইরাসের জন্য প্রোটিন ফর্মেশন বা প্রোটিন মেক করে। ঠিক আছে, আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এই ভাইরাসগুলো খুব ইজিলি ট্রান্সমিটেড হয় বিভিন্ন সিক্রেশনের মাধ্যমে, হাঁচি কাশির মাধ্যমে, হ্যাঁ, হ্যান্ড শেকিং এর মাধ্যমে আলটিমেটলি খুব ইজিলি একটা মানুষের কাছ থেকে আরেকটা মানুষে এই রোগটা বা এই ডিজিজটা খুব ইজিলি ছড়াইতে পারে। ঠিক আছে, এবং বলা হয় যে এই ডিজিজটা সাধারণত বা এই ভাইরাসগুলা সাধারণত হিউম্যান স্কিনে প্রায় 2 ঘন্টা পর্যন্ত অবস্থান করতে পারে, এবং যে কোনো একটা ড্রাফট সারফেসে ইউজুয়ালি 4 ডেজ পর্যন্ত অবস্থান করতে পারে। তাহলে আমরা যদি হাঁচি কাশির সময় মুখটাকে না ঢাকি, এবং আলটিমেটলি আমার সিক্রেশন গুলা বা আমার নেজাল সিক্রেশন গুলা, আমার নোজের সিক্রেশন গুলো আলটিমেটলি যদি আমার হাতে অথবা আমার কোন একটা স্ট্রাকচার সারফেসে যদি চলে আসে, এবং সেখানে যদি আর কোন একটা মানুষকে আমি টাচ করি, বা ওই একটা সারফেস যদি সে একটা মানুষ টাচ করে, খুব ইজিলি ডিজিজটা বা এই ভাইরাসটা একটা মানুষ থেকে আরেকটা মানুষে ইজিলি কমিউনিকেবল হইতে পারে। আচ্ছা, এখন একটা কথা মাথায় রাখতে হবে যে এই যে ভাইরাসটা আছে, এটা কিন্তু একটা অ্যাসিড লেভেল ভাইরাস। অ্যাসিড লেভেল মানে হচ্ছে এই ভাইরাসগুলা আমাদের গ্যাস্ট্রিক যে অ্যাসিড গুলো আছে, এই অ্যাসিড গুলাকে সহ্য করতে পারে না। অ্যাসিড গুলার সাহায্যে খুব সহজেই ভাইরাস গুলা ডিস্ট্রয় হয়ে যায়। ওকে, তাহলে যেহেতু ভাইরাস গুলা কখনোই আমাদের জিআই ট্র্যাক্টের অ্যাসিড গুলাকে সহ্য করতে পারতেছে না, তাহলে আলটিমেটলি কিন্তু এই ভাইরাসটা কখনোই আমাদের ফিকোরাল রুটে ট্রান্সমিট হতে পারবে না, কারণ এটা ওরাল ক্যাভিটি দিয়ে যদি আলটিমেটলি আমাদের স্টোমাকে যায়, তাহলে স্টোমাক জুস দ্বারা বা স্টোমাকের গ্যাস্ট্রিক অ্যাসিড দ্বারা কিন্তু খুব ইজিলি আমাদের এই ভাইরাস গুলা ডিস্ট্রয় হয়ে যাবে। এই জন্য ফিকোরাল রুটে আমাদের রাইনো ভাইরাস গুলা সাধারণত ট্রান্সমিট করে না। তাহলে যে সকল ভাইরাস গুলা দেখা যাচ্ছে যে আমাদের ফিকোরাল ট্রান্সমিট করতেছে না, তাহলে বোঝা যাচ্ছে যে ভাইরাস গুলা ইউজুয়ালি আমাদের কি বলে গ্যাস্ট্রিক অ্যাসিড লেভেল ভাইরাস। ঠিক আছে, আচ্ছা, তো এই জন্যই ভাইরাসগুলো সাধারণত আমাদের হাঁচি কাশির মাধ্যমে বা বিভিন্ন ওরাল সিক্রেশন বা নেজাল সিক্রেশনের মাধ্যমে কিন্তু ছড়ায় পড়ে। স্পেশালি আমাদের রেসপিরেটরি যে মিউকোজা গুলো আছে, সেই মিউকোজার সেল গুলা বা এপিথেলিয়াল সেল গুলাকে খুব সহজেই আমার এই ভাইরাসটা অ্যাটাক করতে পারে, এবং আলটিমেটলি ওই ভাইরাসটা ওই সেলের মধ্যে প্রবেশ করে তার রেপ্লিকেশনটা সম্পন্ন করতে পারে। ঠিক আছে, এখন কিভাবে ভাইরাসটা কাজটা করে বা কিভাবে একটা মিউকোজাল সেলের মধ্যে ভাইরাসটা প্রবেশ করে, আমরা জানি প্রত্যেকটা সেলের কতগুলো সারফেস মার্কার বা সারফেস রিসেপ্টর আছে, যেটা দিয়ে ওই বিভিন্ন রকমের স্ট্রাকচার গুলা, হ্যাঁ, আমাদের ওই সেলটার মধ্যে প্রবেশ করতে পারে। ঠিক একইভাবে আমাদের এই মিউকোজাল সেলের মধ্যে অনেকগুলো সারফেস রিসেপ্টর আছে। এরকম একটা কমন রিসেপ্টরের নাম হচ্ছে আইকেম রিসেপ্টর। ঠিক আছে, এই আইকেম 1 রিসেপ্টরের মাধ্যমে আলটিমেটলি আসলে আমাদের এই রাইনো ভাইরাস গুলা আমাদের মিউকোজাল সেলে প্রবেশ করতে পারে। ওকে,
আচ্ছা, তো এটার নাম হচ্ছে আইকে মানে হচ্ছে ইন্ট্রাসেলুলার অ্যাডহেশন মলিকুল, ইটস কল আইকেম 1। অনেকগুলো নাম্বারিং আছে, আমরা আইকেম 1 যেটা আছে তার মাধ্যমে সাধারণত এই রাইনোভাইরাস গুলা আমাদের এই সেলের সঙ্গে বাইন্ড করে এবং আলটিমেটলি এন্ডোসাইটোসিস প্রসেসের মাধ্যমে আমাদের ভাইরাসটা কি করে আমাদের হোস্ট সেলের মধ্যে প্রবেশ করে এবং আলটিমেটলি হোস্ট সেলে গিয়ে প্রাথমিক অবস্থায় ডিঅ্যাসেম্বল হয়, আনকোটিং করে আমাদের প্লাজমিডটা ছড়াই ফেলে এবং আলটিমেটলি আমাদের জিনোমটা এক্সপ্রেসড হয়ে যায়। এবং জিনোমটা যেহেতু একটা এমআরএনএ হিসেবে কাজ করে, আলটিমেটলি আমাদের হোস্ট সেলের রাইবোজোমকে ইউজ করে সাইটোপ্লাজমে সে কি করতে পারে, তার নিজস্ব প্রোটিন ফর্মেশন করতে পারে। এছাড়া সে কি করতে পারে, ভাইরাল ডিএনএ সে বিভিন্ন প্রোটিন ফর্মেশন করে, স্পেশালি আবার সে কিন্তু বিভিন্নভাবে নিজেকেও রেপ্লিকেট করে নিতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে যখন সে কোনো একটা সেলকে ইনফেক্টেড করে ফেলে তখন সে বিভিন্ন রকমের প্রো ইনফ্লামেটরি যে প্রোটিন বা সাইটোকাইন গুলো আছে সেই সাইটোকাইন গুলোকে রিলিজ করা শুরু করে, লাইক ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 2, তারপর হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। এই সাবস্টেন্স গুলো রিলিজ করলে কি হয়, প্রচুর পরিমাণ ইমিউন সেল গুলো আমাদের ওই জায়গায় অ্যাট্রাক্টেড হয় এবং আলটিমেটলি তারা এসে কি করে এখানে ইনফ্লামেশন শুরু করে দেয়, অর্থাৎ আমাদের মিউকোজাল ইনফ্লামেশন ডেভেলপ করে। এই জন্যই আমাদের নেজাল মিউকোজা যখন ইনফ্লামেশন হয়ে যায় তখন কিন্তু সেখানে আলটিমেটলি রাইনাইটিস ডেভেলপ করে। তো দেখা যাচ্ছে যে কিছু স্পেসিফিক প্যাটার্নের মানুষগুলা অনেক বেশি সাসেপ্টেবল হয় এই ডিজিজে, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে অথবা অনেক বেশি বয়স্ক মানুষের ক্ষেত্রে, অথবা যারা ইমিউনো কম্প্রোমাইজ পারসন, হ্যাঁ, অথবা যারা আন্ডারলাইং কোনো রেসপিরেটরি কন্ডিশন লাইক যারা সিওপিডি, অ্যাজমা, সিস্টিক ফাইব্রোসিসে ভুগতেছে, অথবা যারা অনেক বেশি স্মোকিং করে, তাদেরকে খুবই সহজে তারা কিন্তু এই রোগে আক্রান্ত হইতে পারতেছে। আচ্ছা, কি কি সিমটম হতে পারে, যেমন কমন কোল্ডের সিমটম হতে পারে সাধারণত ইনফেকশন হওয়ার 1 থেকে 2 দিনের মধ্যে এই সিমটম গুলো প্রেজেন্ট হয়, সাধারণত 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু সর্বোচ্চ এই সিমটম গুলা পারসিস্ট করতে পারে, যেমন নেজাল কনজেশন বা ইরিটেশন, নাকে চুলকানো, নাক বন্ধ হয়ে থাকা, হ্যাঁ, তারপর হচ্ছে মাথায় ভারী ভারী ভাব, কান বন্ধ হয়ে থাকা, হ্যাঁ, তারপর হচ্ছে গলার মধ্যে কিছু আটকায় থাকা, হ্যাঁ, তারপর হচ্ছে তার গন্ধ না পাওয়া, হ্যাঁ, টেস্টে সমস্যা হওয়া, দুর্বলতা অনুভব করা, গলা ব্যথা হতে পারে। এই সমস্ত কমন সিমটম গুলা ইউজুয়ালি প্রেজেন্ট হতে পারে। ঠিক আছে, আচ্ছা কিভাবে ডায়াগনোসিস করা যেতে পারে, বলা হচ্ছে সাধারণত আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি যদি কোনো কমপ্লিকেশন বা কোনো ফিজিক্যাল ফাইন্ডিংস না পাই আমরা। ঠিক আছে, ইউজুয়ালি আমরা পিসিআর টেস্টিং এর মাধ্যমে সাধারণত আমরা কি করতে পারি, এই ভাইরাসগুলো যে কোনো ভাইরাসকে আমরা পিসিআর এর মাধ্যমে পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে কিন্তু ইউজুয়ালি ডায়াগনোসিস করতে পারি। তো এখানে ট্রিটমেন্ট বলতে কিছু নেই, সাধারণত ট্রিটমেন্টটা হচ্ছে রিলিভিং সিমটমস। হ্যাঁ, আমাদের সিমটম গুলো আছে সেটাকে রিলিভ করতে হবে, লাইক রেস্টের মাধ্যমে, প্রচুর পরিমাণ পানি খাইতে হবে, অথবা ওভার দ্য কাউন্টার ড্রাগ ব্যথার জন্য না বা এই জাতীয় ওষুধগুলো খাওয়া যেতে পারে। ঠিক আছে, বাট স্পেসিফিক কোনো ডিজিজের ওষুধ নাই, অটো বা সাইমালটেনিয়াসলি নিজে নিজে এটা রিজলভ হয়ে যেতে পারে। বাট প্রিকশন নিতে হবে, আমাদের হাঁচি কাশি হলে মুখে রুমাল ইউজ করতে হবে, ঘন ঘন হাত ধুইতে হবে, কোন একটা সারফেসে টাচ করার পরে আমরা নিজে হাতটা পরিষ্কার করে ফেলতে হবে। হ্যাঁ, ঘর বাড়িগুলোকে ডিসইনফেক্টেন্ট দ্বারা সাধারণত ডিসইনফেক্টিং ইউজ করে ডিসইনফেকশন করতে হবে। ওকে, এই ধরনের কিছু প্রিকশন যদি নিই তাহলে হয়তো বা এই ডিজিজ গুলা থেকে আমাদের কিছুটা হলেও বাঁচা সম্ভব। ঠিক আছে।